অল্প বৃষ্টিতেই পানির নিচে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। সড়ক, ঘরবাড়ি, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান ডুবে চরম ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, খাল দখল, অপরিকল্পিত উন্নয়ন আর দুর্বল ড্রেনেজ ব্যবস্থাই এই দুর্ভোগের মূল কারণ। প্রতিনিধি মকবুল হোসেনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। এ যেন কোনো নদী বা জলাশয়ের দৃশ্য নয়, রাজধানীর পাশের শিল্প সমৃদ্ধ রূপগঞ্জ উপজেলার বাস্তব চিত্র এটি। কয়েকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, কোথাও হাঁটু সমান পানি, কোথাও ঘরের ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে জল। জলাবদ্ধতায় থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা, দুর্ভোগে পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, ক্ষতির মুখে পড়েছে ব্যবসা বাণিজ্য। বৃষ্টি নামলেই আমাদের এখানে পানি জমে যায়। আমাদের সেচ অবস্থা ভালো না, আমাদের রাস্তাঘাটের অবস্থা ভালো না। রাস্তাঘাট নিচা, অনেক দিন প্রায় 10-12 বছর আগে আমাদের রাস্তার কামটা হয়েছে, এর ভিতরে আর কোনো রাস্তার কাজে হাত দেওয়া হয় নাই। আমরা এই পানির কারণে ঠিক মতো স্কুলে যেতে পারি না। পাইপ দিছিল, বালু দিয়া পাইপ আটকে গেছে, সেই কারণে মনে করেন যে পানি যাইতে পারতাছে না। পানি যাইতে পারলে আর পানিটা আটকা থাকে না। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বৃষ্টি এলেই একই চিত্র দেখা যায়। এর পেছনে রয়েছে খাল দখল, ভরাট, অপরিকল্পিত সড়ক নির্মাণ ও পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা। সব বুঝা গেছে যে এদের ইয়া করে না, এই বালু দিয়ে সব বেরোলে যাচ্ছে, তা পানিটা যাইবে কিভাবে? মসজিদে আমাদের সমস্যা হয়ে গেলে পানির নোংরা চুলকায়, মসজিদে গেলে আমাদের আবার উজু করতে হয়, বিভিন্ন ধরনের আমাদের সমস্যা হয়। মানে এত পরিমাণ পানি উঠছে যে আমার ফ্যামিলি সব বাসা থাকাটা এখন খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কৃষি, সেচ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে 80 ও 90-এর দশকে নির্মাণ করা হয়েছিল সেচ প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কিন্তু দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে অনেক খাল হারিয়েছে স্বাভাবিক প্রবাহ। আমাদের রূপগঞ্জে আসলে অনেকগুলো খাল ছিল, বাট এই খালগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ দখল করেছে। দখল করার কারণে কিন্তু আমাদের যে পানিটা, বৃষ্টির পানিটা ঠিকমতো নদীতে পৌঁছতে পারছে না। এই কারণে আমাদের এই বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আমরা যেটি এখন করতে যাচ্ছি, যে খালগুলো আমাদের নিজ অর্থায়নে সবগুলো খাল খনন করাও সম্ভব নয়। তো পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে আমাদের 8টি খাল খননের জন্য তারা বরাদ্দ পেয়েছে। এটি জাস্ট বৃষ্টির জন্য অফ আছে, বৃষ্টি শেষ হলেই খালগুলো তারা খনন করবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, খাল দখল ও সংকোচনের কারণে পানি নিষ্কাশনের সমস্যা তৈরি হয়েছে। বড় খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়ার কথাও জানালেন এ কর্মকর্তা। গাজীপুর সিটিগুলো ওরা খালগুলো দখল করে রাখছে, ঠিক আছে? ওই দখলটা যতক্ষণ না ছুটবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই পাশের যে যারা আছে এই পাশে নামবে না। এখন স্থানীয়দের অপেক্ষা, কবে মিলবে এই জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। বান্দরবানে নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত জয়িতা ভবন 8 বছরও চালু হয়নি। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি এখন পড়ে আছে অযত্নে। সংস্কারের জন্য নতুন করে 1.5 কোটি টাকা বরাদ্দ হলেও শুরু হয়নি কাজ। প্রতিনিধি মোহাম্মদ তুহিন হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। নারী উদ্যোক্তাদের স্বপ্নের বিপণী বিতান হওয়ার কথা ছিল বান্দরবানের এই জয়িতা ভবন, কিন্তু নির্মাণের 8 বছর পরও চালু হয়নি 5 তলা এই ভবন। 2018 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে ভবনটি। এখানে রয়েছে 45টি দোকান, 2টি VIP কক্ষ, ফুড কোর্ট ও কিডস কর্নার সহ আধুনিক নানা সুবিধা। উদ্দেশ্য ছিল নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য বিক্রি ও স্থানীয় হস্তশিল্পের বাজার তৈরি করা, কিন্তু প্রশাসনিক জটিলতা আর দায়িত্ব হস্তান্তরের সমস্যায় আটকে যায় এই কার্যক্রম। এটা কেন আজও পর্যন্ত হয়নি সেটা আমরা বলতে পারছি না। যতভাবে চালু হোক, আমাদের নারীরা আরেকটু উদ্যোক্তা বাড়ুক এবং তাদের জীবনটা সচ্ছলভাবে ফিরে আসুক। জয়িতা ভবনটি এটা যদি চালু করা হয়, চালু করলে আমাদের এলাকার মহিলাদের কর্মসংস্থান হবে, পাশাপাশি মাদক মুক্ত এলাকা হবে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ক্ষয়ক্ষতি। নিবন্ধিত 64টি মহিলা সমিতির প্রায় 2000 উদ্যোক্তা অপেক্ষায় আছেন এই বিপণী বিতানের জন্য। কর্তৃপক্ষ আমাদেরকে বুঝিয়ে দিতে পারে নাই এখনো। যদি খুব শীঘ্রই যদি আমরা পাই তাহলে আমাদের জন্য ভালো হবে। যেহেতু ভবন করা হয়ে গেছে, আমাদেরকে ভবনটা বুঝিয়ে দেওয়া হোক। আমরা দোকান বুঝিয়ে নিলে আমরা চেষ্টা করে দেখি। এদিকে জয়িতা ভবন সংস্কার ও চালুর জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রায় 1.5 কোটি টাকার প্রকল্প নিয়েছে, তবে এখনো শুরু হয়নি সংস্কার কাজ। বিভিন্ন কারণে আমরা চালু করতে পারি নাই, তবে চালু করতে পারলে কিন্তু নারীরা উপকৃত হবে। ডিসি স্যার ভবনগুলো দেখছেন, জয়িতা ভবন চালু করার জন্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলছেন। কবে নাগাদ নারী উদ্যোক্তাদের হাতে উঠবে এই বিপণী বিতান, সেই অপেক্ষায় বান্দরবানবাসী। সাদিয়া হক মৌ, মাই টিভি নিউজ ডেস্ক।
গাজীপুরের টঙ্গীতে 7 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা নেয়া ও আসামি গ্রেফতারে পুলিশের গড়িমসির অভিযোগে গতকাল রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশের অনুরোধে 1 ঘন্টা পর রাত 9টার দিকে মহাসড়ক থেকে এলাকাবাসী সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। ভুক্তভোগী শিশুর পিতা আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয় প্রভাবশালীর ইন্ধনে মামলা নেয়নি পুলিশ। তারা জনতার হাতে আটককৃত আসামিকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়। এই ঘটনার সাথে জড়িত ধর্ষক বিপ্লব ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা পরিদর্শক ইমানুর রহমান বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। রাজধানীতে ব্যবসা গরম থেকে মিলছে না স্বস্তি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সকালে ঢাকার তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 85%। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে সারা দেশের পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকা এবং অন্যান্য বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় দিনের গরম পুরোপুরি কমার সম্ভাবনা নেই। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তরাঞ্চলের রংপুর বিভাগের 5 জেলা সহ সিলেট ও সুনামগঞ্জে নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। আগামী 3 দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হতে পারে। একই সঙ্গে আগামী 5 দিন ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা পদ্মা অববাহিকার নদীগুলোর পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে, যা কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু এলাকায় সতর্ক সীমার কাছাকাছি পৌঁছাতে পারে। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 34 সেন্টিমিটার এবং মারকুলি পয়েন্টে 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও সুরমা নদীর পানি গত 24 ঘন্টায় কিছুটা কমেছে, তবে আগামী 3 দিনে তা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সিলেট ও সুনামগঞ্জের নদী সংলগ্ন এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে বইছে। আবহাওয়া অফিসের তথ্য মতে বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় টেকনাফে সর্বোচ্চ 117 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ভারতের মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাতের প্রভাব উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোতে পড়ার সম্ভাবনা রয়েছে, যা বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এ অবস্থায় নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরি সরঞ্জাম সহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান ইমাম হোসেন মিন্টুকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলি এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে 5টি দেশীয় 1 নলা বন্দুক, 9টি দেশীয় পিস্তল, একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, 20 রাউন্ড তাজা গুলি, 12 রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং 3 লিটার দেশীয় মদ জব্দ করা হয়। তিনি জানান, আটক মিন্টুর বিরুদ্ধে 15টি ফৌজদারি মামলা রয়েছে। তার নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র অবৈধ অস্ত্র তৈরি, জলদস্যুতা, ডাকাতি ও চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। কোস্টগার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন 5টি দেশীয় একনলা বন্দুক, 9টি দেশীয় পিস্তল, একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, 20 রাউন্ড তাজা গোলা, 12 রাউন্ড তাজা কার্তুজ, 4 রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, 3 লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টুকে আটক করা হয়। চট্টগ্রাম কাস্টমসের ডকুমেন্ট জালিয়াতি ও এনবিআরএস সার্ভারে অবৈধ প্রবেশের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি মদ ও সিগারেট খালাসের চেষ্টার ঘটনায় চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে সিএমপি। পুলিশ জানায় শেখ সেজানকে নেপালে পালানোর সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তদন্তে উঠে এসেছে চক্রটি ফেব্রিক্স আমদানির মিথ্যা ঘোষণায় 11,676 লিটার বিদেশি মদ ও 50 লাখ সলকা সিগারেট খালাসের চেষ্টা করে। এতে প্রায় 10 থেকে 12 কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শেখ সেজান পূর্বেও সরকারি বিভিন্ন জনসেবামূলক ওয়েবসাইট ক্লোনিং, জাতীয় পরিচয়পত্র, ভূমি উন্নয়ন করের রসিদ, জন্ম নিবন্ধন, টিকা সনদ, বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা জালিয়াতির অভিযোগে সিএমপি সিটি ও ডিএমপি সিটিডিসি টিমের অভিযানে গ্রেপ্তার হন। সে ও তার সহযোগীরা সরকারি ওয়েবসাইটের অনুরূপ ক্লোন প্ল্যাটফর্ম তৈরি করে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পরমানন্দপুর সহ 5 গ্রামের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা। জজ মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জলিল মিয়া, হানিফ মিয়া, আবু কালাম, সিদু মিয়া সহ আরও অনেকে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার সচেতন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী। এসব মাদক প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে, যার ফলে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি সব বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুরে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বর্ণাঢ্য মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর বাজারে গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ সময় আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সুমন সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাদক এমন ব্যাধি যেটা সমাজে ছড়িয়ে পড়েছে, হঠাৎ করে এটা নির্মূল করা সম্ভব হবে না। আমরা যদি সচেতন হই এবং সজাগ থাকি, জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা মাদককে নির্মূল করতে সম্ভব হবে। মাদকের কারণে সব ধরনের অপরাধ সৃষ্টি হচ্ছে। সরকার এই ব্যাপারে জিরো টলারেন্সে আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদকের বিরুদ্ধে বলেছেন, স্থানীয় প্রশাসনও মাদক নিয়ে কাজ করছেন। ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় একটি ভাড়া বাসা থেকে মালিনা রায় গ্রামে এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে বাসা থেকে হাত পা বাঁধা ও মাথায় বস্তা পড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানিয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিটকানি খুললে ও গইতে লাইট জ্বালাস পর দেখে আমার মা ওই অবস্থা দেখে ও দেশি চিনতেছে পর আমি গেছি যাইয়ে দেখি আর মা এইরকম করা আর মুখে মাথায় একটা ব্যাগ দেওয়া। তো ব্যাগটা খুলছে দিদির ফেস দেখা, মানে আমি ভয় পাইয়ে সিক দিয়ে আমি বেরোয় যাইছি। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমডুলি এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চারা বিতরণ করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। পরে তিনি রথযাত্রার উদ্বোধন করেন। জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থী, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়। বরিশালের মুলাদী উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তায় উপজেলার নজিরপুর ইউনিয়নের ঘোষেরচর এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত 200 পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম সরওয়ার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশ করেন ভাঙন কবলিত পরিবারের সদস্যরা।
দিনাজপুরের পার্বতীপুরে হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে বাবার শাবলের আঘাতে নুরুজ্জামান নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা গেছে গতকাল বাড়ির দরজা মেরামতের সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে বাবা শরীফুল ইসলামের আঘাতে মাথা ফেটে গুরুতর আহত হয় নুরুজ্জামান। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে অভিযুক্ত পিতা শরীফুল ইসলামকে আটকের পর থানা হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ।